হে গাইস, কি অবস্থা সবার? আজকের গল্পটা একটা অদ্ভুত খুনিকে নিয়ে, যে তার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে একের পর এক খুন করতে থাকে। তবে এই খুনগুলোকে সে এমনভাবে করে দেখে মনে হয় এগুলো কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট। তো চলুন দেখে আসি সে কিভাবে খুনগুলো করে, আর শেষমেশ সে তার উদ্দেশ্য সফল করতে পারে কিনা। তো গল্পের শুরুতেই একদিন মধ্যরাতে হঠাৎ রাস্তায় একটা মেয়ের গাড়ি ক্র্যাশ করে এবং আগুন ধরে যায়। মেয়েটা সেখানেই মারা যায়। তবে দুর্ঘটনার সময় তার হাত থেকে একটা ঘড়ি খুলে নিচে পড়ে যায়। এর বেশ কয়েকদিন পরে একজন ভদ্রলোক গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ে হঠাৎ করে তার গাড়িটা থামিয়ে চেক করতে শুরু করে, আর তখনই লোকটা বাধ্য হয়ে গাড়িটা থামিয়ে ফেলে। ওই রাস্তায় জ্যাম থাকায় সে পাশ কাটিয়ে বের হয়ে যাওয়ার সময় একটা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এরপর সে ওই ট্রাকটাকে সাইড কাটিয়ে ফুটপাথ দিয়ে যাওয়ার সময় একটা দোকানের ব্যানার তার গাড়ির সামনে গ্লাসে পড়ে। সে তখন সেটা সরানোর জন্য গাড়ি থেকে নামে, কিন্তু ব্যানারটা ওপরের একটা জানালার সঙ্গে অ্যাটাচ ছিল। সেটা টান দিয়ে সরানোর সময় জানালায় জোরে টান লাগে, ফলে জানালার কাঁচগুলো লোকটার মাথার উপরেই পড়ে, আর তৎক্ষণাৎ লোকটা মারা যায়। সেখানকার লোকজন তাড়াতাড়ি করে পুলিশকে ফোন করে, আর এদিকে তখন অ্যাম্বুলেন্সও চলে আসে। এই ঘটনায় সেখানে প্রচুর লোক জড়ো হয়ে যায়। এই উৎসুক জনতার ভিড়ে ব্রেইন নামের একটা লোক দেখছে সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী হয়েছে কিনা। অর্থাৎ এতক্ষণের মৃত লোকটার সঙ্গে যা যা কিছু ঘটলো, এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল পুরোটাই প্রি প্ল্যান্ড। এদিকে যে মেয়েটার গাড়ির টায়ার নষ্ট হয়ে গিয়েছিল, সে পুলিশের সাহায্য নিয়ে সেখান থেকে বের হয়ে আসে, আর অপরদিকে ট্রাকের ড্রাইভার ট্রাক নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। তবে বের হওয়ার সময় দেখা যায় সে যে সিগারেট খাচ্ছিল সেটা রাস্তায় ফেলে এসেছে। তবে এই সিগারেটটা ব্রেইন দেখে ফেলে এবং সে ওখানে গিয়ে ওটা আস্তে করে তুলে ফেলে। এদিকে আমরা ফ্যাটি নামের এক লোককে দেখতে পাই, যে খেলনা বিক্রেতার অভিনয় করে সেখানে সিসি ক্যামেরায় বেলুন দিয়ে ঢেকে রেখেছিল। এরপর ফ্যাটি একটা গাড়ির কাছে যায় এবং সেখানে তাদের ক্লায়েন্টের রাখা একটা খামে যে টাকা ছিল সেটা তুলে নেয়। আসলে গাড়ি নষ্ট হয় মেয়েটা, মানে যার নাম মই, ট্রাক ড্রাইভার ফ্যাটি এবং ব্রেন, এরা একটাই দল যারা এইভাবে মানুষদেরকে হত্যা করে, অথচ সবাই সেগুলোকে নিছক দুর্ঘটনা বলেই মনে করে। কিছু সময় পরে তাদের একটা গোপন আস্তানায় মই এবং ট্রাক ড্রাইভারের চাচা ওই ঘটনার খবর দেখছিল। আসলে তারা যাকে খুন করেছে সে ছিল একটা গ্যাংয়ের বস। তবে তারা একটা বিষয় নিশ্চিত হয় যে প্রত্যেকে ব্যাপারটা একটা দুর্ঘটনা হিসেবেই নিয়েছে। এদিকে চাচা সে সিগারেটটা ফেলে দেওয়া নিয়ে মই তো ভীষণ চিন্তিত। তখন সেখানে ফ্যাটি চলে আসে। সে আসার পর চাচা সবাইকে মিথ্যা বলে যে আমি সিগারেটটা পরে আবারও তুলে এনেছিলাম। এদিকে ওখানে একটা গোপন মাইক্রোফোনের মাধ্যমে ব্রেন বাইরে থাকা সবার কথাই শুনতে পায়। তারপর সে যখন তাদের আস্তানায় নিয়ে আসে, তখন সে তাদেরকে মিথ্যা বলার জন্য অনেক কথা শোনায়, আর সবাইকে বলে যে সিগারেটটা আমি সেখান থেকে উঠিয়ে এনেছি। সে তার চাচাকে বলে যে আমি এখানে বুঝতে পারছি না আমি আপনাকে আমার সঙ্গে রাখবো কিনা। এই কথা শুনে তার চাচা প্রচুর ক্ষেপে যায়। ব্রেন তখন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এরকম ছোটখাটো ভুল তাদের জন্য কত বড় বিপদ ডেকে আনতে পারে। তখন চাচা এসে বলে যে আমি চাকরিটা হারাতে চাই না, ঠিক আছে আমি আজকের পর থেকে আর কখনোই সিগারেট খাবো না। মিটিং শেষ হয়ে যাওয়ার পর ব্রেন বাসায় যাওয়ার জন্য বের হয়। তাকে যেন কেউ ফলো করতে না পারে সেই জন্য সে 3টা গাড়ি পরিবর্তন করে। সে বাসার দরজায় প্রতিদিন দুপুরে পাতা রেখে যায়, কেননা এই পাতার দ্বারা সে নিশ্চিত হয়ে যায় যে কেউ তার বাসার মধ্যে ঢুকেছে কিনা। আজও সে একটা পাতা রেখে গিয়েছে। এরপর সে বাসায় এসে টাকাগুলোকে একটা লকারের মধ্যে রেখে দেয় এবং গান চালিয়ে দেয়। সে এমন একটা পরিবেশ তৈরি করে যেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া তার স্ত্রী তার সঙ্গেই আছে। এরপর সে মনে মনে তার স্ত্রীকে কল্পনা করে, আর তাকে জড়িয়ে ধরে এমনভাবে শুয়ে পড়ে যেন তার স্ত্রী তার সঙ্গেই আছে। তো এর কিছুদিন পরে মিস্টার ওয়াং নামের একজন লোক ফ্যাটির সঙ্গে যোগাযোগ করে। ফ্যাটিকে সে একটা খুন করার জন্য ভাড়া করে। লোকটা ফ্যাটিকে বলে আমার কাছে একটা ব্যাগ আছে, এই ব্যাগটা আমি 6 তলায় যাওয়ার সময় লিফটের বাইরে রেখে যাব, আপনি সেখান থেকে ব্যাগটা তুলে নেবেন। এই ব্যাগটার মধ্যে সব রকম ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। ফ্যাটি তার কথা মতো সেখান থেকে ব্যাগটা তুলে নেয় আর একটা বাসে উঠে পড়ে। ওই বাসে আগে থেকেই ব্রেন ছিল। তারা দুজনে মিলে ব্যাগের ভেতরে থাকা জিনিসগুলো দেখে। সবকিছু দেখার পর তারা বুঝতে পারে যে ওয়াং আসলে সম্পত্তির জন্য তার বাবাকে মেরে ফেলতে চায়, আর তার বাবা একজন পঙ্গু মানুষ যে সবসময় কিনা হুইল চেয়ারেই থাকে। এরপর ব্রেন সবকিছু ধরে তার বাবা ও ছেলেকে ফলো করতে শুরু করে। তারা কোথায় যায়, কোন রাস্তা দিয়ে যায়, এই সব কিছু ভালোভাবে আয়ত্ত করে ফেলে। তারপর সে যে এলাকায় ঘটনাটা ঘটাতে চায় সে এলাকাটা খুব ভালোভাবে দেখে নেয়। এরপর তারা সবাই মিলে প্ল্যান করতে শুরু করে যে লোকটাকে তারা কিভাবে হত্যা করবে। ব্রেন এই হত্যার জন্য একটা ভালো উপায় বের করে। সে একটা কারেন্টের তারকে ট্রামের তারের সঙ্গে ঝুলিয়ে দেবে রাস্তা পর্যন্ত, আর যখনই লোকটা হুইল চেয়ারে করে ট্রামের লাইনটা ক্রস করবে ঠিক তখনই সে কারেন্টের শক লেগেই মারা যাবে। আর এই জন্য তাদের প্রয়োজন বৃষ্টি, কারণ বৃষ্টির রাতে তাদের এই কাজটা করতে হবে। এরপর দেখা যায় মই একটা ফাঁকা জায়গায় ঘুরে ওড়ানোর প্র্যাকটিস করছে, যেন সে ওইভাবে তারটা ট্রামের সঙ্গে লাগাতে পারে। এরপর তারা সবাই মিলে একটা বৃষ্টির রাতের জন্য অপেক্ষা করে আছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পাওয়া যায়। সবাই যে তার পজিশন মতোই চলে যায়। মেয়েটা আকাশে ঘুরে ওড়ানোর মাধ্যমে তারটা লাগানো শুরু করে।
অপরদিকে চাচা রাস্তায় খেলনা বেলুন বিক্রি করতে থাকে আর ফ্যাটি একটা ভ্যানে শাকসবজি বিক্রি করে। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু যখন লোকটার বাবা হুইল চেয়ারে করে ট্রাম লাইন ক্রস করতে যাবে ঠিক তখনই দুর্ভাগ্যবশত বৃষ্টি থেমে যায়। তাই তারা বাধ্য হয়ে তাদের সব প্ল্যানই ক্যান্সেল করে ফেলে। এরপর তারা আরও কয়েকবার চেষ্টা করে, কিন্তু বৃষ্টি আর হয় না। তো একদিন রাতে ফ্যাটি দেখতে পায় যে তাদের দলে সে চাচা তাদের কথা রাখতে পারেনি, মানে সে আবারও সিগারেট খাচ্ছে। আর তারা তাকে এই ব্যাপারটা নিয়ে অনেক কথা শোনায় এবং মনে করে দেয় যে সে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিল। তার এই ভুলে যাওয়া ব্যাপারটা আসলে আলঝেইমার রোগের লক্ষণ। ফ্যাটি এবং সেই মেয়েটা চিন্তায় পড়ে যায়, চাচা যে অবস্থায় আছে তাতে এই মিশনটা ঠিকভাবে শেষ করা সম্ভব নাও হতে পারে। ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্য তারা এত দিন ধরে অপেক্ষা করছে। এদিকে চাচা জানায় যে সে ঠিকঠাকই আছে, তাই ব্রেন সকলকে প্ল্যানটা ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে আদেশ দেয়। এদিকে মেয়েটা ঘুরে ওড়ানোর ভান করে তারটা ট্রামের সঙ্গে ঝুলিয়ে দেয়। আর চাচার বেলুন দিয়ে সিকিউরিটি ক্যামেরা ঢাকার কথা থাকলেও সে ওটা বেমালুম ভুলে যায়। ব্রেন ফ্যাটিকে বলে আজকের রাতটা বেশ অন্ধকার, তাই আমরা আজকে যে কোনো ধরনের ঝুঁকিয়ে নিতে পারি। এই কথা শুনে ফ্যাটি তার সাইকেলটা নিয়ে যাওয়ার সময় সেই লোকটাকে ধাক্কা দেয়, ফলে ওই লোকটার হাত থেকে তার বাবার হুইল চেয়ারটা সরে যায় আর সেটা গিয়ে ঠিক সেই ট্রাম লাইনে গিয়েই পড়ে। ওখানে হুইল চেয়ারটা ট্রাম লাইনে তারের সঙ্গে টাচ লাগে আর ঠিক তখনই সেখানে সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। তো কিছুক্ষণ পরে ব্রেন তার চাচাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় সে একটা লোকের সঙ্গে ধাক্কা খায়। সে লোকটার দিকে খেয়াল করতে গিয়ে হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসে। ওদিকে তার অপোজিট থেকে তখন একটা বাস আসছিল। তখন বাস ড্রাইভার তাকে বাঁচানোর জন্য গাড়িটাকে ঘুরিয়ে দেয় ঠিকই, কিন্তু ফ্যাটি সেখানে সাইকেল নিয়ে চলে আসে, যার ফলে বাসের সঙ্গে তার সংঘর্ষ হয়ে যায়। ব্রেন সেটা দেখে তার কাছে ছুটে যায় আর মারা যাওয়ার আগে সে ব্রেনকে প্রশ্ন করে যে এটা কি আসলেই কোনো অ্যাক্সিডেন্ট ছিল নাকি এটাও তোমার প্রি প্ল্যান্ড। তো ব্রেন সেখানে আর সময় নষ্ট করে না, সে ফ্যাটির ব্যক্তিগত সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে পুলিশ তাকে খুঁজে বের করার আগেই পালিয়ে যায়। সে যখন অ্যাপার্টমেন্টে পৌঁছায় তখন দেখতে পায় যে দরজায় রেখে যাওয়া পাতাটা ফ্লোরে পড়ে আছে। সেই পাতাটা দেখেই বুঝতে পারে যে কেউ দরজা ভেঙে ভেতরে ঢুকেছে। তো অলরেডি সেখানে পুলিশ চলে এসেছে, কেননা একজন প্রতিবেশী দরজাটা খোলা দেখে পুলিশকে ফোন করে। ঘরের সবকিছু এলোমেলো করেই রাখা, এমনকি যত টাকা পয়সা ছিল কিছুই নেই। তবুও ব্রেন তার স্ত্রীর ঘড়িটা ঠিক জায়গায় আছে এটা দেখে একটু স্বস্তি পায়। তো পুলিশ চলে যাওয়ার আগে তাকে বলে যে আশেপাশের অনেক ফ্ল্যাটেই এমন ঘটনা ঘটেছে, কিন্তু এই কথা শুনেও ব্রেনের মনে সন্দেহ জাগে আর তার মনে হয় যে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটার পেছনেও নিশ্চয়ই কোনো দল রয়েছে। সে ওই ব্যাপারটা ঘটার পর থেকে বেশ চিন্তায় পড়ে যায়, তাই সে তার ফোন থেকে সিম কার্ডটা বের করে সেটাকে নষ্ট করে ফেলে, যেন তাকে কেউ কোনোভাবে ট্রেস করতে না পারে। তো কিছুক্ষণ পর সে আর একটা অ্যাপার্টমেন্টে চলে যায়, যেটা সে এরকম জরুরি অবস্থাতে থাকার জন্যই ভাড়া নিয়ে রেখেছিল। সেখানে আসার পর সে খবরে দেখতে পায় যে পুলিশ বলছে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো পরের দিন ব্রেন একটা পরিত্যক্ত বিল্ডিং থেকে যখনই সে রাস্তাটা দেখছিল সে দেখে যে চাচা তখনও সেখানে খেলনা বিক্রি করেই চলেছে। এরপর সে ওয়াংকে দেখে একটা ইন্স্যুরেন্স কোম্পানির দিকে যাচ্ছে। ব্রেন তাকে ফলো করলে দেখতে পায় যে ওই কোম্পানির এজেন্টের সঙ্গে একটা ফাইল নিয়ে তার বেশ কথা কাটাকাটি হচ্ছে। এমনই একটা পর্যায়ে ওয়াংকে আবার কাঁদতে দেখা যায়, আর এটা দেখে তো ব্রেনের মনে বেশ সন্দেহ জাগে। এরপর দেখা যায় যে ব্রেন একটা রেস্টুরেন্টে বসে দুপুরের খাবার খাচ্ছিল। ঠিক তখনই তার সঙ্গে ঘটনাক্রমে ময়ূর দেখা হয়ে যায়। ময়ূর এসে তার সঙ্গে কথা বলতে চাইলে সে তাকে অ্যাভয়েড করে আর সেখান থেকে উঠে চলে যায়। তারপর সন্ধ্যায় সে তার চাচার কাছে যায়, গিয়ে দেখে সে ওষুধ খাচ্ছে। সে চাচাকে বলে যে এখন আর তোমাকে কোনো খেলনা বিক্রি করতে হবে না, আমরা যে প্ল্যান করেছিলাম সেই কাজ হয়ে গিয়েছে। তো এরপরের দিন সকালে সে তার চাচাকে একটা নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, এটাও তার আগে থেকেই ভাড়া করা ছিল। সেখানে যাওয়ার পর সে দেখে যে তার চাচা আবারও ওষুধ খাচ্ছে। সে তাকে বাধা দেয় আর মনে করিয়ে দেয় যে এর আগে সে কয়েকবার ওষুধ খেয়েছে। তার চাচা অসুস্থতার জন্য সবকিছু ভুলে গেলেও ব্রেনের জীবনে ঘটে যাওয়া ঘটনাটা তার এখনো মনে আছে। সে জানে গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে ব্রেনের স্ত্রীর মৃত্যুর পর ব্রেন কতটা ভেঙে পড়েছে। তার স্ত্রীর মৃত্যুর ঘটনাকে সবাই অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নিলেও ব্রেন মনে করে যে এটা আগে থেকেই কারো প্ল্যান করা ছিল। তার ধারণা যে সেদিনের পুরোটাই সেটআপ ছিল তাকে মেরে ফেলার জন্য, কিন্তু ভুলবশত তার স্ত্রীকে প্রাণ দিতে হয়। ব্রেনের এই ধারণাটা একমাত্র তার চাচাই বিশ্বাস করে, আর শেষ পর্যন্ত তাই সেই তার সঙ্গে আছে। তো এইদিকে ব্রেন তার চাচার অসুস্থতার কথা চিন্তা করে তাকে ব্যস্ত রাখার জন্য আর নিরাপদে রাখার জন্য একটা নতুন কাজ দিয়ে দেয়। সে তাকে বলে যে আমরা একটা নতুন মিশনে নেমেছি, তাই তোমাকে এখন থেকে এই অ্যাপার্টমেন্টে থেকে জানালা দিয়ে সামনের রাস্তার উপর নজর রাখতে হবে। আর এই কাজটা তোমাকে ততদিন পর্যন্ত করতে হবে যতদিন না পর্যন্ত আমি তোমাকে আর কোনো কাজ দিচ্ছি। এটা বলে ব্রেন সেখান থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় যে ব্রেন সে ইন্স্যুরেন্সের এজেন্ট চ্যানকে ফলো করা শুরু করে। একটা বাসে যাওয়ার সময় সে লক্ষ্য করে সে একটা লোকের সঙ্গে ফোনে কথা বলছে। কথাবার্তার এক পর্যায়ে লোকটা বলে যে কাজ হয়ে গিয়েছে। এটা শুনে ব্রেনের তার উপর সন্দেহ আরো প্রবল হয়। বাস থেকে নেমে এসে দেখতে পায় যে চ্যান যে অ্যাপার্টমেন্টে থাকে সেই বিল্ডিংয়ে তার পাশের ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে। তাই এটা দেখতে পাওয়ার পর সে ওদিন সেখান থেকে চলে যায় আর পরে ডিসিশন নেয় যে সে ওই ফ্ল্যাটটা ভাড়া নেবে, কারণ এভাবে দূর থেকে তার উপর নজর রাখা বেশ কঠিন হয়ে যাবে। তো পরের দিন সে তার চেহারায় কিছু পরিবর্তন এনে ওই অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার জন্য চলে আসে। সে তার রুমে কতগুলো আয়না লাগায়,
যেন সবসময় দরজার দিকে নজর রাখতে পারে। চ্যান প্রতিদিনের মতো বেরিয়ে গেলে তার আসল উদ্দেশ্য বোঝার জন্য ব্রেন তার অ্যাপার্টমেন্টে যায়, আর সেখানে গিয়ে সে চ্যানের সব জিনিসপত্র ঘাটাঘাটি করে, কিন্তু কোনো ক্লুই খুঁজে পায় না। সে চ্যানের রুমে মাইক্রোফোন সেট করে আসে, আর তারপর সে তার রুমে ফিরে এসে চ্যানের রুমের একটা নকশা আঁকে, যেন তার উপর খুব ভালোভাবে নজরদারি করতে পারে। এরপর থেকেই সে নিয়মিত চ্যানের কথোপকথন শুনতে থাকে, আর সেগুলোই নোট করে রাখে। এরকমই একদিন সকালে ব্রেন খেয়াল করে যে ওয়াং চ্যানের অফিসে গিয়েছে। ওয়াং যখন চ্যানের সঙ্গে কথা বলছিল তখন তাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছিল। চ্যান বারবার তার কাছে ফাইলটা চাইলে সে রিফিউজ করে দেয় আর বেরিয়ে চলে আসে। তারপর দেখা যায় যে ওয়াং পার্কিং এরিয়ায় এসে একটা গাড়ির ভেতরে ব্রেনদের করা কাজের পেমেন্ট একটা গাড়ির মধ্যেই রেখে যায়। ব্রেন অবাক হয়ে যায় এটা দেখে যে ওখানে আগে থেকে সিসি ক্যামেরা ঢেকে রাখার জন্য একটা বেলুন রাখা আছে। ব্রেন সিদ্ধান্ত নেয় যে সে আরও কিছুক্ষণ ওখানে অপেক্ষা করবে, যে টাকাটা কে নিতে আসে সেটা দেখার জন্য। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে যে মই সেখানে আসে আর গাড়ি থেকে টাকাটা তুলে নেয়। এরপর সে নিজের গাড়িতে উঠে বসে পড়ে। তখন ব্রেন তাকে ফোন দেয় আর জিজ্ঞাসা করে যে সে এখন কোথায়। মই তাকে বলে যে আমি ওয়াংকে পেমেন্টটা দেওয়ার জন্য এসেছি, ফ্যাটি আমাকে ক্লায়েন্টের সম্পর্কে বলেছিল। ব্রেন তার কথা বিশ্বাস করে না, কেননা ফ্যাটি এই সম্পর্কে কোনো তথ্য দলের সঙ্গে শেয়ার করার কথা ছিল না। ব্রেন তখন তাকে বলে যে তুমি তো আগে থেকেই ফ্যাটিকে ফলো করতে, আর তুমি তো প্ল্যান করে তাকে হত্যা করেছো, তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। কথাগুলো শুনে মই খুবই অবাক হয়ে যায় আর তার খুবই রাগ হয়। সে ব্রেনকে বলে যে তুমি এসব কি বলছো, আমার মনে হয় তুমি দিন দিন একটা পাগল হয়ে যাচ্ছ। কিন্তু ব্রেন তার কোনো কথাই শুনতে চায় না। সে ডিসিশন নেয় যে সে মইকে মেরে ফেলবে, তাই সে সেখানে থাকা ফায়ার অ্যালার্ম চেপে ধরে। আর তখনই পানির চাপে পানির কলটা ছুটে গিয়ে মইর মাথায় এসে লাগে। ব্রেন সেই ফায়ার অ্যালার্ম থেকে তার ফিঙ্গারপ্রিন্ট পরিষ্কার করে ফেলে, আর এরপর সে চেক করে যে মই আসলে মারা গিয়েছে কিনা। তার মৃত্যু নিশ্চিত দেখে সে গাড়ি থেকে টাকার খামটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে বিল্ডিং এর বাইরে এসে দেখতে পায় যে ওয়াং এর নিথর দেহ নিচেই পড়ে আছে। এটা দেখে তার চ্যানকে আরো বেশি সন্দেহ হয়, তাই সে এবার আরো কঠোরভাবে তার চলাচল এবং কথাবার্তার উপর নজরদারি করা শুরু করে। একদিন সন্ধ্যায় ব্রেন শুনতে পায় যে চ্যান কারোর সঙ্গে কথা বলার সময় বলছে একজন বৃদ্ধ লোক, যে কিনা একটা বাড়িতে সেকেন্ড ফ্লোরে জানলা দিয়ে পড়ে আছে। এরপর অন্য এক রাতে সে শুনতে পায় চ্যান ও তার গার্লফ্রেন্ড নিজেদের মধ্যে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েছে, যা আসলে তাকে তার ওয়াইফের কথাই মনে করিয়ে দেয়। সে তার ওয়াইফকে খুব মিস করতে শুরু করে। কিছুদিন পরে হঠাৎ করে ব্রেন শুনতে পায় যে চ্যান ফোনে তার মাকে ওয়াং এর অদ্ভুত কেসটার ব্যাপারে বলছে। সে বলে যে ওয়াং মারা যাওয়ার আগে আমার কাছে এসেছিল তার বাবার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য, কিন্তু সেই দিন সে খুব অদ্ভুত আচরণ করছিল, তাকে কেমন যেন খুব বিষণ্ণ লাগছিল, আর সে যাওয়ার আগে কোনো কারণ ছাড়াই সরি বলেছিল। সে বেরিয়ে যাওয়ার পর আমাদের অফিসের কেউ একজন তাকে ছাদের দিকে যেতে দেখেছে। আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আমি তাকে বাঁচাতে পারলাম না। আমি আসলে বুঝতে পারিনি যে সে এমন কিছু একটা করবে। এদিকে চ্যানের মায়ের সঙ্গে সেই দিনে সে কথাবার্তার পরে বেশ অনেক দিন আর তেমন কোনো বিশেষ কিছু ঘটেইনি। প্রতিদিনের মতো একদিন বিকেলে ব্রেন কানে হেডফোন লাগিয়ে শুয়ে তার কথাবার্তা শোনার চেষ্টা করছিল। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। তাকে ফোন করে বলা হয় তাকে সাহায্য করতে। সে দ্রুতই বেরিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সেখানে পৌঁছে গিয়ে সে দেখতে পায় যে তার চাচা মাটিতে পড়ে আছে আর তার প্রচুর ব্লিডিং হচ্ছে, কিন্তু তার চাচা তখনও বেঁচে আছে। সে লক্ষ্য করে যে সে জানালার কাছে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। তখনই তার হঠাৎ করে মনে পড়ে যায় চ্যানের বলা সেই কথাটা, যে একটা লোক দ্বিতীয় তলায় পড়ে আছে। তখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই সবকিছুর পেছনে চ্যানই রয়েছে। এরপর সে তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। সে তার নোট করা সব পৃষ্ঠাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখে, এমনকি দেয়ালের সঙ্গে সেগুলোকে লাগিয়ে রাখে। সে আসলে খোঁজার চেষ্টা করছে যে সে কোনো ইনফরমেশন মিস করে গিয়েছে কিনা। কিছুদিন পর সে দেখতে পায় চ্যান তার দরজায় নক করেছে। এটা দেখে সে কিছুটা ঘাবড়ে যায়। সে ডিসিশন নেয় যে চ্যান চলে যাওয়ার আগ পর্যন্ত সে দরজা খুলবে না। এরপর সে চ্যানের অ্যাপার্টমেন্টের শব্দগুলো এতটাই মনোযোগ দিয়ে শোনে যে এদিকে তার দরজায় বাড়িওয়ালা নক করলেও সে ওটা খেয়াল করে না। এক পর্যায়ে যখন বাড়িওয়ালা তার রুমে প্রায় ঢুকেই পড়বে, ঠিক তখনই ব্রেন সেটা টের পায় আর তাকে ভেতরে আসতে বাধা দেয়। সে বাড়িওয়ালার গতিবিধি লক্ষ্য করার জন্য জানালা দিয়ে তাকালে দেখে যে চ্যান তার সঙ্গে খুব সিরিয়াসভাবে কোনো বিষয় নিয়ে কথা বলছে। সে বুঝতে পারে যে বিষয়টা খুব খারাপের দিকেই যাচ্ছে। এরপর সে লক্ষ্য করে যে তার জানালার আশেপাশে কেউ দাঁড়িয়ে আছে। সে আরও বেশি ঘাবড়ে যায় যখন সে মাইক্রোফোনে শুনতে পায় যে এখানে আরও একজন আছে। সে ধরা পড়ে যাওয়ার ভয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে নিচে নামতে গেলে চ্যানের সঙ্গে ধাক্কা খায়, কিন্তু সে ওখান থেকে যাওয়ার আগে চ্যানের কাছে সরি বলে ধাক্কা খাওয়ার জন্য। সে প্রতিশোধ নেওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে ওঠে যে সে একাই প্ল্যান করে চ্যানকে মেরে ফেলার। সে ছদ্মবেশে একটা রাস্তায় যায় এবং সেখানে সূর্যের আলোর প্রতিফলনের মাধ্যমে গাড়ির ড্রাইভারের চোখে আলো ফেলে, যাতে করে ড্রাইভার অন্ধের মতো করেই গাড়ি চালাবে আর তার সামনে থাকা চ্যানের গায়ের উপরে গাড়িটা উঠিয়ে দেবে। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে তার ফোনে চাচার কল আসে। ফোনে তার চাচা তাকে বলে যে সেই দিন আমি এত বেশি ওষুধ খেয়েছিলাম যে আমার মাথা কাজ করছিল না, আর এই জন্য আমি নিজেই ওই জানলা দিয়ে লাফ দিয়েছিলাম। এছাড়াও সে বুঝতে পারে যে ওয়াংয়ের মারা যাওয়ার পেছনে আসলে চ্যানের কোনো হাত ছিল না।
কেননা ওয়াং তার বাবার মৃত্যুর জন্য নিজেকে অপরাধী ভাবত, আর সেই অপরাধ বোধ থেকে সে আত্মহত্যা করেছে। আর সেই মুহূর্তে ব্রেন বুঝতে পারে যে সে এতদিন ধরে যা যা ভেবে এসেছে সবকিছুই ভুল ছিল। এগুলো ভাবতে ভাবতে সে হঠাৎ করে লক্ষ্য করে যে সূর্যগ্রহণ হচ্ছে। সূর্যের আলো আটকে যাওয়ায় ব্রেন সে গাড়িটাকে টার্গেট করে প্ল্যানটা সাজিয়েছিল। তখন সে গাড়িটা চলে যায়, কিন্তু সূর্যগ্রহণ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে আলোর রিফ্লেকশনটা অন্য একটা গাড়িতে পড়ে। ব্রেন নিজের ভুল বুঝতে পেরে গাড়িটাকে থামানোর জন্য ছুটতে চলে যায়। ওদিকে সে গাড়িটাকে থামানোর আগে সে গাড়িটা চ্যানের বদলে তার গার্লফ্রেন্ডের গায়ের উপরে উঠে যায়। চ্যান তাকে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারে না, তার চোখের সামনে তার গার্লফ্রেন্ডের মৃত্যু হয়। এরপর দেখা যায় যে ব্রেন তার অ্যাপার্টমেন্টে এসে সবগুলো রুম খুব ভালোভাবেই পরিষ্কার করে, কেননা সে আজকে বিল্ডিং থেকে বের হয়ে যাবে। তারপর যখন সব কাজ শেষ করে বিল্ডিং থেকে বের হয়ে যাবে, ঠিক তখনই সেখানে তার চাচা এসে উপস্থিত হয়। এখানে এসে সে কোনো কথা বলার আগে ব্রেনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর তার কাছে জানতে চায় যে সে কেন এত বড় বড় ক্ষতি করলো। ব্রেন তার কোনো কথার উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়, আর ভাবতে থাকে যে অবশ্যই এবার সে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবে, আর তারা একসঙ্গেই থাকতে পারবে। ঠিক এমন একটা দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই সাজানো অ্যাক্সিডেন্ট মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদেরও কি মাঝে মাঝে কোনো অ্যাক্সিডেন্ট দেখে মনে হয় যে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা কারো প্রি প্ল্যান্ড, তাও কিন্তু আমাকে জানাতে পারেন। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।